নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের লীলাস ফ্রেন্ড নামক পাঠ্যাংশের টেক্সচুয়াল গ্রামারের মধ্যে জয়নিং পড়ব। আর দেরি না করে সরাসরি জয়নিংয়ে চলে যাচ্ছি। টেক্সচুয়াল জয়নিং, আজকের টপিক জয়নিং ফ্রম লীলাস ফ্রেন্ড। যে লাইনগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেই লাইনগুলোকে যত রকমভাবে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একই সেন্টেন্সকে আমরা আলাদা আলাদাভাবে জয়নিং করব। একবার সিম্পল করব, একবার কমপ্লেক্স করব, একবার কম্পাউন্ড করব। তো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। কে বলেছিল? লীলা বলেছিল। ওকে যেতে দিও না, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতে রেখে দাও। এটা একটা প্রস্তাব ছিল, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। তাহলে ইনস্টেড অফ সেন্ডিং হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। এবার এটা জয়নিংটা কিভাবে হলো, এটা করার জন্য তোমাকে সিম্পল সেন্টেন্সের নিয়মগুলো একটু হলেও বুঝতে হবে। ইনস্টেড অফ সেন্ডিং হিম অ্যাওয়ে, যেই নিয়মটা দিয়ে সিম্পল সেন্টেন্সের ছটা নিয়মের মধ্যে তিনটা নিয়ম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেই নন ফাইনাইট ভার্বগুলো কি কি? একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে ইনস্টেড অফ সেন্ডিং হিম অ্যাওয়ে, তাকে ছাড়িয়ে দেওয়ার বা তাকে যেতে দেওয়ার পরিবর্তে এই সেন্ডিংটা এখানে কি হিসেবে ব্যবহার হলো? এই সেন্ডিংটাকে এখানে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করলাম। এবং সিম্পল সেন্টেন্সের মূল শর্তই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ক্লজও একটাই থাকবে। কোনো সাবঅর্ডিনেট ক্লজের স্থান নেই আমাদের সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। আরও আস্তে আস্তে আলোচনা করব, তোমরা বুঝতে পারবে। নেক্সট সেন্টেন্স, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। তিনি মনস্থির করতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, মানে মনস্থির করার জন্য বা একটা সিদ্ধান্তে আসার জন্য তিনি তার স্ত্রীকে ডাকলেন বা ডেকে পাঠালেন। কি করতে বলা হচ্ছে? সিম্পলও করতে হবে, কমপ্লেক্সও করতে হবে, কম্পাউন্ডও করতে হবে। তো এখানে যেভাবে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তো পরপর তিনটা সেন্টেন্স তোমরা এভাবে বুঝে নিবা। প্রথমটা সিম্পল, তারপর একটা কমপ্লেক্স, তারপর একটা কম্পাউন্ড। তাহলে প্রথম আমরা সিম্পল সেন্টেন্স দেখে নিই। বিং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবাশঙ্কর কল্ড হিজ ওয়াইফ। এখানে লক্ষ্য করে দেখো, একটাই প্রিন্সিপাল ক্লজ এবং কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। একটাই ফাইনাইট ভার্ব আছে, মেন ভার্ব একটাই আছে। কোথায় সেই মেন ভার্বটা? বিং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এটা কিন্তু মেন ভার্ব না। মিস্টার শিবাশঙ্কর কল্ড হিজ ওয়াইফ, এই কলটা হচ্ছে সেই, এই গোটা, এই সম্পূর্ণ সেন্টেন্সটার মেন ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সের যে ছটা নিয়মের কথা আমি একটু আগেই উল্লেখ করলাম, তার মধ্যে কোন নিয়মটা এখানে চললো? এখানে বিং, এটাকে পার্টিসিপল বলা হয়। বিং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। পার্টিসিপলের অর্থ কি? পার্টিসিপলের অর্থ হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এমন একটা ভার্ব যে অ্যাডজেক্টিভের কাজ করে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে আগের বারও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছিল এবং এটা হচ্ছে বিং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। নেক্সট কি করতে বলা হচ্ছে? কমপ্লেক্স করতে বলা হচ্ছে। ভালো করে পড়ি সেন্টেন্সটা একবার। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, তিনি মনস্থির করতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডেকে পাঠালেন। তাহলে এবার তোমাকে দেখতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কোথায়। তুমি দুটো সেন্টেন্সকে বাংলায় নিজে নিজে মনে মনে বিচার করো, দুটো সেন্টেন্স একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত, কিভাবে সম্পর্কিত। আমি যদি বাংলায় বিচার করি যে তিনি মনস্থির করতে পারছিলেন না জন্যই কিন্তু তিনি তার স্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন, তাহলে একটা কারণ, একটা ফল। তাহলে আমি সেইভাবে লিখতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ কি? কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ হচ্ছে সেই সেন্টেন্সগুলো যেই সেন্টেন্সে একটা বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া সব কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে না। কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে তোমাকে তার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। এবং আমরা জানি প্রিন্সিপাল ক্লজ ছাড়া তো কোনো সেন্টেন্সের অর্থ হয় না। তার মানে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকছেই, সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আর তার সঙ্গে একটা সাবঅর্ডিনেট, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে পরে আমি কোনটাকে এখানে সাবঅর্ডিনেট ক্লজ করব আর কি কনজাংশন দিয়ে যুক্ত করব দেখা যাক। অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, যেহেতু মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, তিনি মনস্থির করতে পারছিলেন না,
হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডেকে পাঠালেন। তাহলে পরে এখানে অ্যাজ হচ্ছে সেই কনজাংশনটা, যেই কনজাংশনের জন্য এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যার জন্য অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এই সম্পূর্ণটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল এবং এর ফলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। তারপরে আসি, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এইটাকে এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স করলাম বলেই কিন্তু এটাই একমাত্র উপায় তা কিন্তু নয়। তুমি অ্যাজ দিয়ে আমি করলাম, তুমি চাইলে বিকজ দিয়ে করতে পারো। বিকজ দিয়েও কারণ এবং ফলাফল দেখানো যায়। মিস্টার শিবাশঙ্কর কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডেকে পাঠালেন, কারণ বিকজ হি ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এইভাবে করতে পারো, সেটাও কমপ্লেক্স সেন্টেন্স হবে। বিকজের পর থেকে বিকজ হি ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হবে। সেকেন্ড সেন্টেন্সের এবার কম্পাউন্ড দেখব। এবার কম্পাউন্ড সেন্টেন্স কোনটা মনে আছে? একবার মনে করিয়ে দিই। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স ভাগ করেই দিলাম, তাহলে যেই সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, এবার তুমি বলবা তাহলে সিম্পল সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। হ্যাঁ, নিশ্চয়ই। কম্পাউন্ড হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে আরেকটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়, কিংবা দুই বা ততোধিক প্রিন্সিপাল, ওখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, জয়েনিং হবে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া, অর্থাৎ সবগুলো প্রিন্সিপাল ক্লজ থাকবে। সেই সব সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড এবং হি কল্ড হিজ ওয়াইফ। এবার একটু আগেই আমরা আলোচনা করলাম যে একটা কারণ আর একটা ফল, তাহলে এই কারণ আর ফলাফল দিয়েও আমরা চাইলে কিন্তু কম্পাউন্ড করতে পারি। কীরকম? মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, সো হি কল্ড হিজ ওয়াইফ, অতএব তিনি তার স্ত্রীকে ডাকলেন। পরিষ্কার? তাহলে একই যুক্তি, একই কথা, একই সেন্স, আমি একবার কমপ্লেক্স সেন্টেন্স, একবার সিম্পল সেন্টেন্স, একবার কম্পাউন্ড সেন্টেন্স। এটা যারা এই তিন রকমের সেন্টেন্সের মধ্যে একটু কনফিউজড হয় তাদের জন্য খুব ভালো এক্সাম্পল। একই সেন্টেন্সকে একবার কমপ্লেক্সে, একবার সিম্পলে, একবার কম্পাউন্ডে জয়েন করা হলো, এটা তাদের শেখার জন্য, বুঝতে পারার জন্য, কনফিউশন দূর করার জন্য খুব ভালো এক্সাম্পল। এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তারা। নেক্সট কোশ্চেন, শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস। টেক্সচুয়াল লাইন যদি টেক্সটটাকে ভালো করে পড়া হয়ে গিয়ে থাকে তাহলে সেন্টেন্সটা মনে পড়বে। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। সেই মেয়েটি যার নাম লীলা, তার কাছে এই ধরনের কিছু ইলাস্ট্রেটেড বুকস, ছবিযুক্ত বই, ক্যাটালগস, স্টাম্পস অফ পেন্সিলস অর্থাৎ আটি আটি পেন্সিল ছিল, বান্ডিল ছিল পেন্সিলের। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। সিদ্ধার টিচার হিসেবে খেলা করতে, মানে টিচারের অভিনয় করতে তার খুব পছন্দ ছিল, তার খুব ভালো লাগতো। কম্পাউন্ড করতে বলা হচ্ছে, অর্থাৎ কোনো সাবঅর্ডিনেট ক্লজ নয়। দেখা যাক কি করা হচ্ছে। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, অর্থাৎ প্রথম সেন্টেন্সটাকে সেভাবেই রেখে দেওয়া হচ্ছে। অ্যান্ড ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এবং এটা তাকে খুব আনন্দ দিত সিদ্ধার টিচার হিসেবে অভিনয় করতে, এটাই তার কাছে খেলা। তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে, এবং অ্যান্ড হচ্ছে সেই কনজাংশন, এগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এগুলোর কাজই হচ্ছে, এই ধরনের কনজাংশনের কাজই হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা, অর্থাৎ এর দুপাশে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে। একটা হচ্ছে শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। আরেকটা হচ্ছে ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা আরেকটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। নেক্সট কোশ্চেন, শি নিউ 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. এটাও ওই মেয়েটি অর্থাৎ লীলার সম্পর্কেই বলা হচ্ছে। টেক্সচুয়াল লাইন, সে কোনো রকম 2 or 3, 2-3টে অক্ষর জানতো, and could draw a kind of cat and crow, এবং কোনো মতে এক ধরনের বেড়াল এবং কাক আঁকতে পারত। বাট নান অফ দিস, কিন্তু এর কোনোটাই নয়, কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, এর কোনোটাই সিদ্ধা দূর দূরান্ত পর্যন্ত কপি করতে পারতো না। তাহলে একবার কমপ্লেক্স করতে বলা হয়েছে, একবার কম্পাউন্ড করতে বলা হয়েছে। কিভাবে? কমপ্লেক্স করতে গেলে তোমাকে কি করতে হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। কীরকম? দেখা যাক কীভাবে করা হচ্ছে। শি নিউ 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. দেখো অ্যান্ড দিয়ে অলরেডি যুক্ত করা হয়েছে, এবং এখানে দুপাশে দুটো, অ্যান্ডের দুপাশে দুটো কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে। তাহলে অলরেডি কিন্তু তোমাকে জয়েন করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে বলা হচ্ছে
যে আরেকটা সেন্টেন্স, যে পরের সেন্টেন্সটা আছে সেটাকে দিয়ে তুমি কমপ্লেক্সে জয়েন করো। তাহলে তোমাকে এই যে জয়েন করা অবস্থায় যেটা আছে এটা তোমার কাছে একটা সেন্টেন্স, আর পরে যে অংশটা দেওয়া হচ্ছে এটা আরেকটা সেন্টেন্স। তোমাকে এইখানে সেই কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা লাগবে, যেটা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হবে, সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে এইখানটা দিতে হবে। দেখা যাক কীভাবে হচ্ছে। বিসাইডস নোয়িং 2 or 3 letters of the alphabet, she could draw a kind of cat and crow, none of which সিদ্ধা could even remotely copy. দেখো এখানে কমপ্লেক্স কিভাবে হলো, কোথায় তোমার সাবঅর্ডিনেট ক্লজটা? বিসাইডস নোয়িং 2 or 3 letters of the alphabet, বিসাইডস অর্থাৎ ইহা ছাড়াও, কি ছাড়াও? নোয়িং 2 or 3 letters of the alphabet, অর্থাৎ বর্ণমালার 2-3টে অক্ষর জানা ছাড়াও she could draw a kind of cat and crow, সে এক ধরনের ক্যাট অর্থাৎ বেড়াল এবং কাক আঁকতে পারতো। none of which, যার কোনোটি সিদ্ধা could even remotely copy, সিদ্ধা দূর দূরান্ত পর্যন্ত কপি করতে পারতো না। যেটা এখানে none of which সিদ্ধা could even remotely copy, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমাকে মনে মনে সাজাতে হবে যে কিভাবে আমি সাবঅর্ডিনেট ক্লজটাকে রাখবো, কিভাবে আনবো, কিভাবে গুছিয়ে বলবো। তুমি চেষ্টা করবা অন্যভাবে করার চেষ্টা, যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে, ওয়েলকাম, কোনো বাধা নেই, কেউ তোমাকে ধরে বেঁধে দেয়নি যে এইভাবেই করতে হবে। নেক্সট বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড অর্থাৎ নো সাবঅর্ডিনেট ক্লজ, অল প্রিন্সিপাল ক্লজেস। ঠিক আছে, দেখা যাক। she knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow, যেরকম ছিল and could draw a kind of cat and crow প্রশ্নে রেখে দিলাম প্রশ্নটা সেইভাবেই। but none of these could সিদ্ধা remotely copy। দেখো এই বাটটাকে এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করার জন্য বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও ব্যবহার করা যায়। বাট নান অফ দিস সিদ্ধা কুড ইভেন রিমোটলি কপি। এখানে কি ছিল? কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, এইখানে হয়ে গেল সিদ্ধা কুড ইভেন রিমোটলি কপি। কেন? তার কারণ আমি এটা জয়েন করার পরে লিখছি। আশা করি পরিষ্কার হয়েছে। আগে বুঝতে হবে কম্পাউন্ড কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। সাবঅর্ডিনেট ক্লজ থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। প্রথম শর্ত, কম্পাউন্ডের মূল শর্ত হচ্ছে নো সাবঅর্ডিনেট ক্লজ, অল প্রিন্সিপাল ক্লজেস। শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজের সঙ্গে প্রিন্সিপাল ক্লজকে জয়েন করবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সেটা একের অধিকও হতে পারে, কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর, সো, এই ধরনের আরও প্রচুর কনজাংশন এরকম আছে যেগুলো ওই প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল ক্লজ যুক্ত করে। ঠিক আছে, তো সেই রকম শর্ত পূরণ হতে হবে, তাহলেই তুমি কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বলতে পারবা। তো she knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow, এটা প্রশ্নে কি ছিল? প্রশ্নেও এই সেন্টেন্সটাই দেওয়া ছিল, she knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow। এবার তারপরের সেন্টেন্সটা আলাদা দেওয়া হচ্ছে, বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, এর কোনোটাই সিদ্ধা কপি করতে পারতো না। এবার পরের যে সেন্টেন্সটা সেটাকে দেখো বাট দিয়ে শুরু করা হচ্ছে, এবং সত্যিই তো এটা এই যে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কিন্তু বিপরীতধর্মী, কিন্তু একটা হলে আরেকটা হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। ব্যাপারটা এরকম, সেন্সটাকে বোঝার চেষ্টা করো, অর্থটাকে অনুভব করার চেষ্টা করো। লীলা যাও বা কিছু একটা কয়েকটা অক্ষর এবং এক ধরনের ক্যাট অ্যান্ড ক্রো আঁকতে পারতো, কিন্তু সিদ্ধা এর কোনোটাই করতে পারতো না, দূর দূরান্ত পর্যন্ত কপি করতে পারতো না। এই কিন্তুটাকে ব্যবহার করা হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। এখানে বাট দিয়ে নান অফ দিস সিদ্ধা কুড ইভেন রিমোটলি কপি, ব্যাস এই তো। আর এই বাটটা হচ্ছে দুটো সেন্টেন্স, দুটো প্রিন্সিপাল ক্লজের মধ্যে লিঙ্কার হিসেবে যুক্ত করার জন্য কাজে লাগানো হচ্ছে। তাহলে পরের পেজে যাচ্ছি। অ্যাট ডাস্ক অর্থাৎ সন্ধ্যায়, হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম। হি বলতে এখানে সিদ্ধা, হি ক্যারিড হার ইন, সিদ্ধা লীলাকে কোলে করে ভেতরে নিয়ে যেত, অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং শি অর্থাৎ লীলা সিদ্ধার ক্লাস নিত। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, ওই এরকম সেন্টেন্স একটু আগে একবার দেখলাম। কমপ্লেক্স বলতে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে তোমাকে। অ্যাট ডাস্ক আফটার সিদ্ধা ক্যারিড হার ইন, মানে সিদ্ধা তাকে ভেতরে নিয়ে আসার পরে
ইট গেভ হার গ্রেট জয় টু হোল্ড এ ক্লাস অ্যান্ড প্লে দ্য টিচার টু সিদ্ধা। এটা তাকে খুবই আনন্দ দিত, অর্থাৎ লীলাকে আনন্দ দিত কি করতে, টু হোল্ড এ ক্লাস, একটা ক্লাস নিতে, অ্যান্ড প্লে দ্য টিচার টু সিদ্ধা। এখানে সিদ্ধা না লিখে হিম বলতে পারো, কারণ আমি অলরেডি আগে একবার সিদ্ধার নামটা উল্লেখ করেছি, সেই জন্য তার এগেনস্টে আমি হিম একটা প্রোনাউন ইউজ করলাম। তোমরা চাইলে সিদ্ধা রাখতে পারো, দুবার রিপিট হয়ে যাবে। এইখানে সাবঅর্ডিনেট ক্লজটা কোথায়? সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয় সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে, তাহলে আফটার সিদ্ধা ক্যারিড হার ইন, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে আফটার, এবং সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আফটার সিদ্ধা ক্যারিড হার ইন। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, আফটার ডিনার, ডিনারের পরে লীলা র্যান টু হার বেড, লীলা ছুটে চলে যেত তার বিছানায়। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, এবং সিদ্ধাকে একটা নতুন গল্প নিয়ে রেডি থাকতে হতো, তৈরি থাকতে হতো। কি করতে বললো? কমপ্লেক্স করতে বললো, কম্পাউন্ড করতে বললো। কমপ্লেক্স আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে। কি? আফটার ডিনার অ্যাজ লীলা র্যান টু হার বেড, এখানে অ্যাজ দিয়ে টাইমকে বোঝানো হচ্ছে। যখন লীলা র্যান টু হার বেড, বিছানায় ছুটে চলে যেত, তখন সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। এখানে অ্যাজ দিয়ে টাইম বোঝানো হচ্ছে, এবং এটাই সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাজ লীলা র্যান টু হার বেড, সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট হচ্ছে কম্পাউন্ড করতে হবে আমাদেরকে। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড অ্যান্ড সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, মানে একটা ঘটনা ঘটছে তারপরে আরেকটা ঘটনা ঘটছে, এবং দুটো পরপর ঘটনা, সেই জন্য এখানে একটা ঘটনার রেজাল্ট হিসেবে ধরতে পারো, দুটো সময় হিসেবে একটার পরে আর একটা হচ্ছে, এইভাবে ধরতে পারো। এইসব কারণে এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি, এবং অ্যান্ড হচ্ছে সেই কোঅর্ডিনেটিং কনজাংশন যে তার পূর্বের এই প্রিন্সিপাল ক্লজটাকে পরের এই প্রিন্সিপাল ক্লজটার সঙ্গে সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি দুটোকে যুক্ত করলো। নেক্সট সেন্টেন্স, ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, শি অর্থাৎ লীলা সিদ্ধার কাছাকাছি আসতে শুরু করলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, সে জোর দিতে লাগলো, কিসের উপর জোর দিতে লাগলো? হ্যাভিং হিজ কোম্পানি, যে তার সঙ্গটাকে জোর দিতে লাগলো, মানে সবসময় তার সঙ্গে থাকবে। অল হার ওয়েকিং আওয়ার্স, যতক্ষণ লীলা জেগে থাকবে, তার সব সময় জেগে থাকা অবস্থায় সে সব সময় সিদ্ধার সঙ্গে থাকবে, সিদ্ধার সঙ্গ তার চাই, এইটার উপর সে জোর দিতে লাগলো। কম্পাউন্ডে কি হচ্ছে? অর্থাৎ নো সাবঅর্ডিনেট ক্লজ, কি হচ্ছে? ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, সো শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। এটা রেজাল্ট, একটা কারণ একটা ফল। কি? ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, তারা কাছাকাছি আসতে শুরু করলো, অতএব শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। কি? যে সে এখন জোর দিতে লাগলো যে তার সমস্ত জেগে থাকা সময়গুলোতে তার চাই হচ্ছে, কি চাই? সিদ্ধার সঙ্গ চাই, এটার উপর জোর দিতে লাগলো সে। এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবার কমপ্লেক্স করলে কি হচ্ছে? শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। পরের সেন্টেন্সটা অর্থাৎ রেজাল্টটাকে আমি আগে দিলাম, শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, এটাকে রেজাল্ট ধরে আমি আগে দিলাম। তারপরে দেখো এটার কারণ কি? বিকজ ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, এইভাবে আমি করলাম কি? বিকজ ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, কারণ এইটা। তাহলে বিকজের পর থেকে সম্পূর্ণটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যায় সে চিনি কিনতে বাইরে গেল। লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গেল। দুটো আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছে, বলছে সিম্পল করতে। সিম্পল বলতে আমরা জানি, একটু আগেই আলোচনা হয়েছে যে ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং তার মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এবং নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে। সিম্পল সেন্টেন্স করার জন্য আমাদের কাছে 6টা নিয়ম অ্যাভেলেবেল আছে। 6টার মধ্যে 3টা নন ফাইনাইট ভার্ব আর বাকি 3টা অন্যান্য নিয়ম, সেই সব সিম্পল সেন্টেন্সের নিয়ম সে পরে আলোচনা হবে। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার উইথ লীলা, কিভাবে জয়েন্টটা হলো, কি নিয়মে, টেকনিক্যালি আমরা যদি দেখি, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, তাহলে ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, লীলা ওয়েন্ট উইথ হিম, উইথ লীলা, এটাকে শর্ট করা হলো, আর কিছুই না, সংক্ষিপ্ত করা হয়েছে। সিম্পল আমাদের কমপ্লিট, কারণ এখানে দেখো তুমি লক্ষ্য করে একটাই ফাইনাইট ভার্ব হয়েছে এবং একটাই প্রিন্সিপাল ক্লজ হয়েছে, দ্বিতীয় কোনো ক্লজ নেই, একটাই ক্লজ। এবার কম্পাউন্ড করতে গেলে কি হচ্ছে? ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও দুই পাশে দুটো প্রিন্সিপাল ক্লজ। আশা করি পরিষ্কার।
নেক্সট পেজে যাচ্ছি। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন। তিনি অর্থাৎ লীলার মা তাকে অর্থাৎ সিদ্ধাকে চেন সম্পর্কে জিজ্ঞেস করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। তার গলা শুকিয়ে আসলো, অর্থাৎ সিদ্ধার গলা শুকিয়ে আসলো। কমপ্লেক্স করলে কি হচ্ছে, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কি? অ্যাজ শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা হচ্ছে সময়। যখন লীলার মা সিদ্ধাকে তার চেন সম্পর্কে, লীলার চেন সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন হিজ থ্রোট, সিদ্ধার গলা ওয়েন্ট ড্রাই, শুকিয়ে আসছিল। তাহলে টাইম বোঝাচ্ছে। অ্যাজ শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, কমপ্লেক্স হয়ে গেল। এবার তোমার সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? অ্যাজ শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ অ্যাজ এই যে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার ওয়েন দিয়ে কেউ চাইলে করতে পারে, হোয়াইল দিয়ে করতে পারে। পরে কি করতে বলা হচ্ছে? কম্পাউন্ড, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আনা যাবে না, দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে। নো সুনার ডিড শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, এটা নো সুনার দিয়ে করা হচ্ছে, দেন হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। অ্যাকচুয়ালি নো সুনার আর হচ্ছে এই যে দেন, এগুলোকে বলা হয় কোরিলেটিভস, অর্থাৎ নো সুনার ইউজ হলে তোমাকে দেন ইউজ করতে হবে। এবং এটা এক ধরনের তুমি ডিগ্রির মধ্যে, ডিগ্রি চেঞ্জের মধ্যেও এইরকম কনস্ট্রাকশন পাবে। ডিগ্রি চেঞ্জের কনস্ট্রাকশনটাও অ্যাকচুয়ালি ওই ক্লজ থেকেই আসছে, তাই ক্লজের মধ্যে আমরা এই ধরনের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এখানে নো সুনার ডিড হি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। দেন হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, এই দেন আর নো সুনার তোমার হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজকে, এই যে শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন আর হচ্ছে হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, এই দুটোকে জয়েন করা হলো। এইভাবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। নেক্সট সেন্টেন্স, শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। তিনি কিছু একটা উনুনে চড়িয়ে রেখে এসেছিলেন। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। তাকে আবার রান্নাঘরে ফিরে যেতে হয়েছিল এক মুহূর্তের জন্য। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। কমপ্লেক্স অর্থাৎ তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। বোঝা গেল? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি আনতে হয়, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি? একটা কারণ, একটা ফলাফল। কারণ কি আর ফলাফল কি? ফলাফল হচ্ছে শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট, তাকে রান্নাঘরে ফিরে যেতে হয়েছিল এক মুহূর্তের জন্য। কারণ কি? কারণ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ তিনি উনুনে কিছু একটা চাপিয়ে এসেছিলেন। তাহলে পরে আমি যদি বিকজ দিয়ে করতে চাই, তাহলে বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ কি হবে? প্রিন্সিপাল ক্লজ শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট, এটা দিয়ে দাও প্রিন্সিপাল ক্লজে। তাহলে শুরু করো শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ, কারণ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। আশা করি পরিষ্কার হলো। নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। এটা পুরোপুরি অসম্ভব ছিল তার মায়ের জন্য তাৎক্ষণিকভাবে নতুন গল্প বানানো, তার মায়ের পক্ষে সেই মুহূর্তে অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, কি তার মস্তিষ্ক বা তার মন ডিস্টার্ব ছিল। তাহলে তোমাকে বলা হচ্ছে কমপ্লেক্স করতে। তাহলে কমপ্লেক্স করলে কি হবে? একটা কারণ, একটা ফলাফল। কোনটা ফলাফল? ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এটা ফল। কারণটা কি? হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, এটা হচ্ছে কারণ। তাহলে ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও বিকজ, কারণ হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। ব্যাস। তাহলে বিকজ হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পলে করতে গেলে কি করতে হবে? সিম্পলে করতে গেলে কিন্তু তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সের মতো সাবঅর্ডিনেট ক্লজ দিলে চলবে না। কি করতে হবে? তোমাকে ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গেল ক্লজে প্রিন্সিপাল ক্লজ দিতে হবে এবং ফাইনাইট ভার্ব রাখতে হবে একটা। তাহলে হার মাইন্ড বিং ডিস্টার্বড, এটা হচ্ছে আমরা কি দিয়ে করলাম? পার্টিসিপল দিয়ে করলাম। সিম্পল সেন্টেন্সের নিয়মের মধ্যে একটা নন ফাইনাইট ভার্ব। হার মাইন্ড বিং ডিস্টার্বড, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার, যে কোনো একটা রাখতে পারো, টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। এটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন। দেখো এখানে একটাই ক্লজ আছে। নেক্সট সেন্টেন্স, দ্য পুলিশ নো হিজ হন্টস। হন্টস অর্থাৎ ডেরা, আড্ডা, কোথায় তার আস্তানা সেটা পুলিশ জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে।
কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ হচ্ছে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তাহলে পরে দ্য পুলিশ উইল পিক হিম আপ ভেরি সুন, খুব শীঘ্রই পুলিশ তাকে ধরে ফেলবে, বিকজ কারণ দে নো হিজ হন্টস, কারণ তারা তার আস্তানা কোথায় জানে। তাহলে এখানেও একটা কারণ একটা ফলাফল বিকজ দিয়ে আমরা জয়েন করলাম, আর বিকজ দে নো হিজ হন্টস এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট সেন্টেন্স, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট সিদ্ধা ইন, টেক্সচুয়াল লাইন, একজন পুলিশ ইন্সপেক্টর এবং তার সঙ্গে একজন কনস্টেবল সিদ্ধাকে ভেতরে নিয়ে এলো। কার বাড়িতে? মিস্টার শিবাশঙ্করের বাড়িতে। সিদ্ধা স্টুড উইথ বোড হেড, মাথা নিচু করে সিদ্ধা দাঁড়িয়ে থাকলো। কমপ্লেক্স করতে হবে। এবার দেখো লক্ষ্য করে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা সময়কে বোঝাচ্ছে। যখন পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলো তখন সিদ্ধা স্টুড উইথ বোড হেড, সিদ্ধা দাঁড়িয়েছিল মাথা নিচু। When a police inspector and a constable brought in Siddha, he stood with bowed head. মানে যখন পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, সিদ্ধাকে ভেতরে নিয়ে এলো, হি স্টুড উইথ বোড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়েন দিয়ে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানটা হোয়েন এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এইভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট পেজে যাচ্ছি। হি ইজ এ থিফ, সে হয় একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, সে তোমার চেনটা নিয়ে নিয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক, একটা কারণ একটা ফলাফল। কীরকম? হি ইজ এ থিফ, সে হয় একটা চোর, বিকজ হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, কারণ সে তোমার সোনার চেনটা নিয়ে নিয়েছে। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বিকজ হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। ডোন্ট বিহেভ, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হচ্ছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। ডোন্ট বিহেভ অর্থাৎ তুমি ভদ্র আচরণ না করো, তাহলে ফুল স্টপ দিয়ে আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি তোমার উপরে খুব রাগ করব, খুব রেগে যাব। কমপ্লেক্স সেন্টেন্স। এবার দুটো সেন্টেন্সের মধ্যে প্রথমেই বুঝতেই পারবে, পড়লেই বুঝতে পারা যাচ্ছে যে একটা শর্ত আরোপ করা হচ্ছে। কীরকম শর্ত? আমি কিন্তু রেগে যাব যদি তুমি ভদ্র আচরণ না করো, বা তুমি ভদ্র আচরণ না করো তাহলে আমি রেগে যাব। এই ধরনের সেন্টেন্সগুলো অর্থাৎ শর্ত আরোপ করা হচ্ছে। তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ আনার সময় তোমাকে কন্ডিশন অর্থাৎ ইফ দিয়ে করতে হবে। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইফ ইউ ডোন্ট বিহেভ, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। এখানে ইফ ইউ ডোন্ট বিহেভ হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ইফ হচ্ছে সেই কনজাংশন যেই কনজাংশনটার দ্বারা তুমি প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটকে জয়েন করলা। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে জয়েন করার জন্য নির্দিষ্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া তুমি সাবঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করতে পারবে না এবং প্রিন্সিপাল ক্লজের সঙ্গে জয়েনও করা যাবে না। অর্থাৎ তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ করতে হলে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে, আর সেই কনজাংশনের ভূমিকাটা পালন করছে হচ্ছে ইফ। যদি, এই যে একটু আগে বললাম যে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা শর্ত, একটা যদি বা তাহলে একটা শর্ত আরোপ করা হচ্ছে। সেই শর্তটাকে আমি বোঝাচ্ছি হচ্ছে ইফ দিয়ে, যে যদি এটা হয় তাহলে আমি এটা করব। সেই যদি অর্থাৎ শর্তটাকে বোঝানোর জন্য আমার কাছে অলরেডি একটা কনজাংশন অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে ইফ। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা আমরা ইউজ করি এই ধরনের শর্ত দেওয়া সেন্টেন্সগুলোকে জয়েন করার জন্য। আশা করি পরিষ্কার হলো। নেক্সট সেন্টেন্স, শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে অর্থাৎ লীলা সিদ্ধার হাত জড়িয়ে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি, সিদ্ধা তার দিকে নীরবে তাকিয়ে থাকলো। লাইক অ্যান অ্যানিমাল, যেন একটা অবলা পশু বা জন্তু, যাদেরকে আমরা অবলা বলি, অর্থাৎ অসহায়, তারা কথা বলতে পারে না, এইরকম একটা ভাব নিয়ে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তাহলে কি করা হলো? অ্যাজ শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক কি, যে একটা সময়কে বোঝানো হচ্ছে। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত জড়িয়ে ধরলো। হি লুকড অ্যাট হার মিউটলি, তখন, যখন সে সিদ্ধার হাত জড়িয়ে ধরলো তখন সিদ্ধা, হি বলতে সিদ্ধাকে বোঝানো হচ্ছে, লুকড অ্যাট হার মিউটলি, তার দিকে নীরবে তাকিয়ে থাকলো যেন একটা অবলা প্রাণী। তাহলে একটা সময়কে বোঝানো হচ্ছে। তাহলে আমি অ্যাজ দিয়ে করতে পারি, আবার হোয়েন দিয়ে করতে পারি। ঠিক আছে? তো তুমি চাইলে হোয়েন দিয়ে করতে পারো। অ্যাজ শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল। যখন
সি অর্থাৎ লীলা সিদ্ধার হাত জড়িয়ে ধরেছিল, তখন হি লুকড অ্যাট হার মিউটলি লাইক এন অ্যানিমাল অ্যাজ শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং হয়ে গেল তোমার সম্পূর্ণটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবাশঙ্কর লীলাকে ক্যারি করে অর্থাৎ কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখে জল ছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, একবারে বোঝা যাচ্ছে যে এটা একটা সময়ের কথা বলা হচ্ছে, সময়কে নির্দেশ করছে। যখন মিস্টার শিবাশঙ্কর লীলাকে বাড়িতে মানে কোলে করে নিয়ে বাড়িতে প্রবেশ করছিলেন তখন লীলার চোখে জল ছিল, তাহলে আমি টাইম দিয়ে করতেই পারি। অ্যাজ সুন অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, যেই না মিস্টার শিবাশঙ্কর লীলাকে কোলে করে নিয়ে বাড়িতে ঢুকলেন, শি ওয়াজ ইন টিয়ার্স, তার চোখ দিয়ে জল চলে আসলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে তোমার সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এখান থেকে এই হাউস পর্যন্ত অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। হয়ে গেল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, লীলাজ মাদার পুট হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট, লীলার মা তেঁতুলের কৌটোতে তার হাত দিলেন। ইট ওয়াজ ইন দ্য কিচেন, এটা ছিল রান্নাঘরে। শি পিকড আপ দ্য চেইন ফ্রম ইট, সেখান থেকে তিনি চেনটা হাতে করে তুললেন। তাহলে পরে এটাকে সিম্পল করতে বলা হলো, কমপ্লেক্স করতে বলা হলো। সিম্পল কি হবে, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। একটাই প্রিন্সিপাল ক্লজ, একটাই ফাইনাইট ভার্ব এবং নো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এবার সিম্পল সেন্টেন্স করার জন্য তোমার কাছে 6টা নিয়ম অ্যাভেলেবেল আছে, তার জন্য সিম্পল সেন্টেন্সের জন্য আলাদা করে স্টাডি করতে হবে। যাই হোক, আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। এ ফিউ ডেজ লেটার, কে লীলার মা, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, একসাথে চলে গেল। ইট ওয়াজ ইন দ্য কিচেন, একসাথে চলে গেল। পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, জয়েন করা হয়ে গেল। এবার পুটিং হার হ্যান্ড মানে হাত দিয়ে, ট্যামারিন পট অর্থাৎ তেঁতুলের কৌটোতে হাত দিয়ে, রান্নাঘরে অবস্থিত তেঁতুলের কৌটোতে হাত দিয়ে, কে হাত দিল, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন। তাহলে পরে এবার এটা কোন নিয়মে সিম্পল সেন্টেন্স হচ্ছে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন লীলাজ মাদার, অর্থাৎ এই পুটিং হার হ্যান্ড এটা হচ্ছে লীলাজ মাদারের অবস্থাটাকে বোঝাচ্ছে। অর্থাৎ লীলাজ মাদার হচ্ছে আমাদের নাউন, আর সেই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে বসলো হচ্ছে পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট, তিনি কি অবস্থায় আছেন তার অবস্থা সম্পর্কে আরো বিশদে জানানো হচ্ছে। অর্থাৎ এটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো, কার, লীলাজ মাদার এর। তাহলে পুটিং, একটু আগেই আমরা এইরকম একটা অ্যাডজেক্টিভের ইউজ করে একটা সিম্পল সেন্টেন্স করলাম, সেটাকে কি বলেছিলাম মনে আছে, সেটাকে পার্টিসিপল বলে, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ একাধারে এটা একটা ভার্ব এবং একই সঙ্গে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো। তো সিম্পল সেন্টেন্সের নিয়মগুলোর মধ্যে এটা একটা নিয়ম, এটাকে পার্টিসিপল বলা হয়। এবং লক্ষ্য করে দেখো, একটাই মেন ভার্ব আছে। এ ফিউ ডেজ লেটার পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট, এটা কিন্তু মেন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, এই পিকড আপ দ্য চেন হচ্ছে তোমার এই সম্পূর্ণ সেন্টেন্সটার মেন ভার্ব এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটাই সিঙ্গেল ক্লজ আছে এখানটা, কোনো দ্বিতীয় ক্লজ নেই এবং কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। কমপ্লেক্স করতে হবে, তো কমপ্লেক্স করতে গেলে জানি আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে আনা যায়, এ ফিউ ডেজ লেটার লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, কখন, আফটার শি পুট হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, তার কিচেনে অবস্থিত ট্যামারিন পটে তার হাতটা রাখার বা তার হাতটা দেওয়ার পরে তিনি সেই চেনটা খুঁজে পেলেন বা টেনে তুললেন সেখান থেকে। তাহলে এখানে আফটার হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এই কনজাংশনটা দিয়ে তোমার এর পরের অংশটুকু হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আফটার শি পুট হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, এটা হচ্ছে সম্পূর্ণটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এইভাবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস, তিনি তার বাড়ির বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তার বাড়ির যে কাজের লোকের সমস্যা, সার্ভেন্ট প্রবলেম, সেই কাজের লোকের সমস্যা নিয়ে তিনি ভাবছিলেন কি করা যায়। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, মানে ঠিক সেই মুহূর্তে সিদ্ধা বাইরে গেটে এসে দাঁড়ালো বা দাঁড়িয়েছিল। কমপ্লেক্স করতে বলা হচ্ছে, দেখো এখানে 3টা আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হয়েছে, তো 3টা সেন্টেন্সকে জয়েন করে তোমাকে একটা সেন্টেন্স আনতে হবে এবং সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে সেটাকে কমপ্লেক্সও করতে হবে।
তা কিভাবে কি করা যায় দেখা যাক। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, ঠিক তখন যখন নাকি when মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, কিভাবে কি অবস্থায়, স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। তাহলে স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাকে কোয়ালিফাই করলো, মিস্টার শিবাশঙ্করকে। তিনি কি অবস্থায় ছিলেন, তো মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার, এই যে দেখো তোমরা হয়তো প্রশ্ন করবা যে মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার, তাহলে এখানেও তো আইএনজি আছে, একটা ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছে, তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, এই প্রশ্ন যদি মনে এসে থাকে তাহলে খুব ভালো। আমি তাহলে মনে করব যে তুমি এই ছোট ছোট পার্থক্যগুলোকে লক্ষ্য করার চেষ্টা করছো। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, অর্থাৎ এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কনস্ট্রাকশন। তো এই পাস্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশনে দেখো লক্ষ্য করে পার্থক্যটা কোথায়। ওয়াজ ব্রুডিং, আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি এবং তার সঙ্গে একটা ওয়াজ, অক্সিলিয়ারি ভার্ব পাস্টে। এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা একটা পাস্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশন। তুমি কি বুঝতে পারছো যে যখন আমি অ্যাডজেক্টিভের কথা উল্লেখ করলাম, ভার্বের সঙ্গে আইএনজি, তার সঙ্গে কিন্তু এই অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু ছিল না, ওয়াজ স্ট্যান্ডিং, ই স্ট্যান্ডিং এরকম ছিল না। এবং এর আগেও যত জায়গায় আমি ওই পার্টিসিপলের উল্লেখ করলাম কোথাও নেই, দেখবে লক্ষ্য করে। তো এই হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট অর পাস্ট, এর মধ্যে আর একটা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে যখন পার্টিসিপল হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে ওটাকে ব্যবহার করা হয়, তার মধ্যে পার্থক্য। তো যাই হোক, জয়েন করা হচ্ছে কিভাবে কমপ্লেক্সে। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, এমন সময় এসে দাঁড়িয়েছিল গেটের সামনে যখন নাকি মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তিনি সার্ভেন্ট প্রবলেম নিয়ে চিন্তা করছিলেন। কিভাবে, কি অবস্থায়, স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস, এটা তার অ্যাডজেক্টিভ। তো এবার তুমি বলবা হয়তো আরেকটা প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, যে আমরা তো একটু আগেই শুনলাম যে স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, অর্থাৎ এই পার্টিসিপল দিয়ে করলে পরে সিম্পল সেন্টেন্স হয়, তো আমরা তো এখানে কমপ্লেক্স সেন্টেন্স করলাম। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। পার্টিসিপল দিয়ে করতেই পারো, পার্টিসিপল ইউজ করতে পারবা না, মানে কমপ্লেক্স সেন্টেন্সে পার্টিসিপল ইউজ করা যাবে না, এটা কেউ বলছে একবারও? এটা আমি একবারও বলছি? এটা কিন্তু কোথাও বলা নেই। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোথায়? সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট when মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। এই যে when থেকে শুরু হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, when মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস, এটা সম্পূর্ণটাই, অর্থাৎ when থেকে শুরু করে হাউস পর্যন্ত এই সম্পূর্ণটাই তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং সেখানে একই ক্লজের মধ্যে যুক্ত করে দেওয়ার জন্য আমি এই পার্টিসিপল কনস্ট্রাকশনটাকে ইউজ করলাম। তার মানে এই না যে সাবঅর্ডিনেট ক্লজ হলে পরে পার্টিসিপল ইউজ করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি পরের পেজে যাচ্ছি। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে শক্ত করে বলটাকে ধরলো তার আঙুল দিয়ে, অর্থাৎ সিদ্ধা। দেন হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, তারপর একটা ছোট্ট ফাঁক দিয়ে লীলাকে, হার বলতে এখানে লীলাকে বোঝানো হচ্ছে, দেখতে বলল। সেই ছোট্ট ফোকর দিয়ে বা ফাঁক দিয়ে দেখতে বলল। কম্পাউন্ড করলে কি হবে, এখানে টাইম বোঝানো হচ্ছে, দেন, ঠিক আছে। তো দেখা যাক কি দিয়ে করা হচ্ছে। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। আমি একটু আগে অ্যান্ড দিয়ে কিভাবে বা কখন কখন অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়, কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় কি অবস্থায়, একটু আগেই বললাম যে একটা ঘটনা ঘটলো, তারপরে একটা ঘটনা ঘটলো, দুটো সরাসরি একটার পরে আরেকটা ঘটছে এরকম বোঝানোর জন্য, দুটো একটার পরে আরেকটা সরাসরি পরপর ঘটনা ঘটছে এরকম বোঝানোর জন্য অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় দুটো প্রিন্সিপাল ক্লজকে, এবং কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে এইভাবে। তাহলে কমপ্লেক্সে কি হবে, দুটোকে একটা সময়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যে আফটার হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, মানে শক্ত করে বলটাকে আঙুল দিয়ে ধরার পরে, হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এই শক্ত করে ধরার পরে সে তাকে অ্যালাউ করলো, অর্থাৎ দেখতে দিল, উকি মেরে দেখতে দিল থ্রু এ লিটল গ্যাপ, একটা ছোট্ট ফাঁক দিয়ে বা গ্যাপ দিয়ে। তাই এখানে তোমার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আফটার হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর আফটার হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, যার জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। তো
তো লক্ষ্য করে দেখবা যে আফটারটাকে বাদ দিলে, অর্থাৎ এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে বাদ দিলে হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এটা কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। তার মানে একটা প্রিন্সিপাল ক্লজকে বা যে কোনো ক্লজকে সাবঅর্ডিনেট করে তোলে আমাদের এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলি একটা ক্লজকে সাবঅর্ডিনেট করে। এগুলো ছোটোবেলায় দেখে এসছো, এত বলার দরকার নেই, এখন বেশি বলা হয়ে যাচ্ছে। যাই হোক, পরের সেন্টেন্সে যাচ্ছি আমরা। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, একটু আগেই দেখলাম এরকম একটা সেন্টেন্স। হি ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, সিম্পল করতে বলা হচ্ছে, অর্থাৎ একটু আগে ওটাকে আমরা বোধহয় কমপ্লেক্স করেছিলাম। যাই হোক, তা সিম্পল করার জন্য তিনি কি অবস্থায় ছিলেন তখন? হি ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, তিনি সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তাহলে সিম্পল করার জন্য আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ আনা যাবে না, একটাই ফাইনাইট ভার্ব এবং প্রিন্সিপাল ক্লজ থাকবে। স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। কি দিয়ে করলাম? স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, পার্টিসিপল দিয়ে। নেক্সট সেন্টেন্স, সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন। সিদ্ধা গেটটা খুলে সে ভেতরে এলো। দেখো, আমি বাংলায় যখন বলছি আমি কিন্তু দুটো আলাদা আলাদা সেন্টেন্স বললাম না, একটাই সেন্টেন্স বললাম। সিদ্ধা গেটটা খুলে ভেতরে এলো, সিম্পল করতে বলা হচ্ছে। তুমি এইভাবেই এটাকে ইংরেজিতে লেখো, ওপেনিং দ্য গেট সিদ্ধা কেম ইন। দরজাটা খুলে সিদ্ধা ভেতরে এলো। তাহলে ওপেনিংটা কি? ওপেনিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল। পার্টিসিপল দিয়ে একটাই ফাইনাইট ভার্ব হচ্ছে কেম, একটাই প্রিন্সিপাল ক্লজ। এই হলো আমাদের সিম্পল সেন্টেন্স। এর পরেরটাও সিম্পল সেন্টেন্স কি? লীলা ওয়াজ দেয়ার 5-year-old ডটার। লীলা তাদের 5 বছরের কন্যা। শি কেম আউট, সে বেরিয়ে এলো। তাহলে লীলা দেয়ার 5-year-old ডটার কেম আউট, এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। এটাও সিম্পল সেন্টেন্সের সেই 6টা নিয়মের মধ্যে একটা নিয়ম। নাউন ইন অ্যাপোজিশন বলতে কি একটুখানি আমি উল্লেখ করে নিই। নাউনের পাশে বসবে এবং পুনরায় সেই নাউনটাকেই নির্দেশ করবে। অর্থাৎ লীলা, এখানে যেই মেয়েটিকে বোঝানো হচ্ছে, লীলা যার নাম, দেয়ার 5-year-old ডটার, অর্থাৎ তাদের 5 বছরের কন্যা, ঠিক সেই মেয়েটাকেই পুনরায় নির্দেশ করলো। তাহলে দেয়ার 5-year-old ডটার, এটা হচ্ছে অ্যাপোজিশন। কোন নাউনের অ্যাপোজিশন? লীলা নাউনটির অ্যাপোজিশন। তাহলে এই জন্য এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তারপরে মেইন ভার্ব কেম আউট। তাহলে এখানেও একটাই ফাইনাইট ভার্ব ইউজ হচ্ছে, এবং কোন নিয়মে হলো? সিম্পল সেন্টেন্স কোন নিয়মে হলো? নাউন ইন অ্যাপোজিশন নিয়মে হলো। নেক্সট সেন্টেন্স, শি স্টুড ইন দ্য ফ্রন্ট গেট। সে, অর্থাৎ লীলা, স্টুড ইন দ্য ফ্রন্ট গেট, সে বাইরের গেটের সামনের গেটে দাঁড়িয়েছিল। শি হ্যাড এ রেড বল ইন হার হ্যান্ড, তার হাতে একটা লাল রঙের বল ছিল। সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে শি স্টুড ইন দ্য ফ্রন্ট গেট উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, হাতে একটা লাল রঙের বল নিয়ে সে সামনের গেটে দাঁড়িয়েছিল। এটা খুব সাধারণভাবে দুটোকে শর্ট করে সংক্ষিপ্ত রূপে উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, এটা এইভাবে দিলেই হয়ে যায় সিম্পল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। একটু আগেই এটার মানেটা বললাম আমি। এরকম সেন্টেন্স সিম্পল করলে কি হবে দেখো, কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, অর্থাৎ খুব ভালো করে তার হাত দিয়ে বা আঙুল দিয়ে বলটাকে ঢেকে, শক্ত করে ঢেকে, এই যে আমি বাংলায় যে বলছি ঢেকে, সেইটা বোঝানোর জন্য কভারিং, অর্থাৎ এটাকে পার্টিসিপল বলা হয়। অ্যাডজেক্টিভের কাজ করছে এই কভারিং ভার্বটা। কি ঢেকে? সেই বলটাকে ঢেকে, শক্ত করে ঢেকে। কে? এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ, এই যে পার্টিসিপল, এই কোন নাউনটাকে কোয়ালিফাই করলো? হি, অর্থাৎ সিদ্ধাকে কোয়ালিফাই করলো। হি অ্যালাউড হার, মানে এই অবস্থাটা কার অবস্থা? কভার করে যে টাইটলি শক্ত করে হাত দিয়ে ধরে দেখাচ্ছে, সেটা কে? কাকে নির্দেশ করছে? এই ভার্বটা সিদ্ধাকে নির্দেশ করছে। এই কাজটা করলো সিদ্ধা। তাহলে হি অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ। তাহলে এই সিদ্ধার বা হিয়ের অ্যাডজেক্টিভ রূপে কে বসলো? কভারিং দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, এই সম্পূর্ণটা। তাই এই অ্যাডজেক্টিভটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল বলা হয়। এইভাবে এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পেজে যাচ্ছি। আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি, আমি একটা নারকেল গাছে উঠি। আই টাচ ইট, আমি একে টাচ করি। এবার ইট বলতে কিন্তু চাঁদকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু টেক্সট ইট বলতে চাঁদকে বোঝানো হচ্ছে। আমি নারকেল গাছে উঠে চাঁদকে স্পর্শ করি। সিম্পল করতে বললে কি করবা? ক্লাইম্বিং এ কোকোনাট ট্রি, অর্থাৎ নারকেল গাছে উঠে বা চড়ে
আই টাচ ইট, আমি একে স্পর্শ করি। আবার পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করা হলো এবং সিম্পল সেন্টেন্স। শি এক্সামাইন্ড হিজ এফোর্ট, সে তার চেষ্টাটাকে ভালো করে লক্ষ্য করলো। দেন শি সেড দিস, তারপর সে বলল, সিম্পল করতে বলা হচ্ছে, তাহলে তার এফোর্ট, তার চেষ্টাটাকে দেখে সে বলল। আমরা এরকম করতেই পারি, এক্সামাইনিং হিজ এফোর্ট শি সেড দিস। আবার পার্টিসিপল, এক্সামাইনিংটা আমি যে পার্টিসিপল বারে বারে বলছি, এটা পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ রূপে এখানে ইউজ হয়েছে কার অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনের হয়। কোন নাউনের অ্যাডজেক্টিভ? এটা কার অবস্থাকে বোঝাচ্ছে? শি অর্থাৎ লীলাকে। নেক্সট সেন্টেন্স, উই এঙ্গেজড দ্যাট ফেলো, আমরা সেই ছেলেটিকে নিয়োগ করেছিলাম বা কাজে বহাল করেছিলাম। হোয়াট এ রিস্ক উই টুক ইন ডুইং দিস, আমরা এই কাজটা করে কি বিপদটাই না ডেকে নিয়েছিলাম। সিম্পল সেন্টেন্সে করতে বলা হচ্ছে। তাহলে হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, এইটা কিন্তু পার্টিসিপল না। ইন এঙ্গেজিং দ্যাট ফেলো এটা কিন্তু জিরান্ড। তাকে কাজে বহাল করে আমরা কি বিপদটাই না ডেকে নিয়েছিলাম। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ছোটবেলায় সেন্টেন্সের টাইপস অফ সেন্টেন্স পড়েছো, কি ছিল? এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 রকমের সেন্টেন্স, তার মধ্যে শেষের টাইপটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মধ্যে আবার একটা ভাগ হচ্ছে হোয়াট আর হাউ দিয়ে, এটাকে আমরা বলি এক্সেস অফ ইমোশন, অর্থাৎ আবেগের আধিক্য। কীরকম? হোয়াট এ রিস্ক উই টুক, আমরা কি বিপদটা, কি রিস্কটাই না, কি ঝুঁকিটাই না নিয়েছিলাম। অর্থাৎ এই হোয়াট দিয়ে তোমার আবেগটাকে বাড়িয়ে তুলছো, আবেগটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছ, যে কি ঝুঁকিটাই না আমরা নিয়েছিলাম। ঠিক একই রকম হাউ দিয়েও অনেক সময় এই ধরনের সেন্টেন্স লেখা হয়। যেহেতু হোয়াট আর হাউ দিয়ে আমরা আমাদের আবেগের আধিক্যটাকে বোঝাতে পারি, তাই এখানে এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়। দেখো তোমার প্রশ্নের মধ্যেও হোয়াট এ রিস্ক উই টুক ইন ডুইং দিস বিস্ময়বোধক চিহ্ন দিয়ে শেষ করা হয়েছিল। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল। নেক্সট সেন্টেন্স, হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন, সে ছোট ছোট বাচ্চাদের থেকে গয়না চুরি করেছিল। হি হ্যাজ বিন ইন জেল ফর দিস হাফ এ ডজন টাইমস, সে প্রায় হাফ ডজন বারেরও বেশি জেলে গেছে এই কারণে। সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে কিভাবে হলো দেখা যাক। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। এই যে ফর দিস ছিল এই প্রশ্নটার মধ্যে, ফর দিস, এই ফর দিসটাকে আমি কাজে লাগালাম। ফর এই দিস বলতেই কিন্তু দিসটাকে তুমি ব্যাখ্যা করার চেষ্টা করো। দিস বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন, এই কারণে সে জেলে গেছিল। তাহলে ফর দিস, এই দিসটাকে এখানটা ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। ঠিক আছে? তাহলে হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর কিসের জন্য? স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, এই জন্য। এবার এখানে আরেকটা কথা বলবো যে ফরের পরে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে যুক্ত করতে হয়। এবার এই আইএনজি ফর্মটা কি? পার্টিসিপল না, এটা পার্টিসিপল না। তাহলে কি? দেখো প্রশ্নে হি স্টোল জুয়েলারি ছিল, তা আমি করলাম কি? ফর স্টিলিং জুয়েলারি, অর্থাৎ জুয়েলারি অর্থাৎ গয়না চুরি করার জন্য। এবং এই কনস্ট্রাকশনটাই এরকম, ফর দিয়ে তারপরে আইএনজি যুক্ত ভার্ব ইউজ হয় এবং এটা হচ্ছে জিরান্ড, এটা ভার্বাল নাউন, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ফর হোয়াট, কিসের জন্য? তার মানে এটা তোমার অবজেক্টের জায়গা, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মনে আছে নাউন ক্লজে ছিল। তো যাই হোক, এটা একটা জিরান্ড দিয়ে যুক্ত করা হলো এবং এইভাবে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। যাই হোক, নেক্সট সেন্টেন্স, লীলা কেম ডাউন দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। শি ওয়ান্টেড টু মিট হিম, সে তার সঙ্গে দেখা করতে চাইতো। সিম্পল সেন্টেন্স। তো লীলা কেম ডাউন দ্য স্টেপস টু মিট হিম, খুব সহজভাবে এটা হয়ে গেল। টু মিট হিম অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে যুক্ত করা হচ্ছে এবং ইনফিনিটিভ কনস্ট্রাকশন, ইনফিনিটিভটাও একটা নন ফাইনাইট ভার্ব, সেই সিম্পল সেন্টেন্সের 6টা নিয়মের মধ্যে একটা। তো সিদ্ধা লুকড অ্যাট দ্য গ্রাউন্ড, সিদ্ধা মাটির দিকে তাকিয়ে থাকলো। হি সেড ফিবলি, মৃদু কণ্ঠে সে বলে উঠলো। সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, সিদ্ধা সেড ফিবলি, তার অবস্থাটাকে বোঝাচ্ছে যে কি অবস্থায় দাঁড়িয়েছিল সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল। তাই লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে সিদ্ধা সেড ফিবলি, মৃদু কণ্ঠে সিদ্ধা বলে উঠলো। তাহলে এই লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড এটা কি? এটা পার্টিসিপল, এটা সিদ্ধার অবস্থাটাকে বোঝাচ্ছে, ভার্বাল অ্যাডজেক্টিভ।
এবং দেখো এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ হয়েছে, একটাই মেন ভার্ব সেড। নেক্সট সেন্টেন্স, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে? তুমি কেন ছুটে পালিয়ে গেলে? হোয়াই ডিড নট ইউ টেল আস? কেন তুমি আমাদেরকে বললে না বা বলনি? সিম্পল সেন্টেন্স। দেখো দুটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু। তাহলে হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আমাদেরকে না বলে। দেখো দুটোকে একসাথে দুটোকে কম্বাইন করে একটা সেন্টেন্সে করা হলো, এবং সেটাও আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হলো। এবং উইদাউট টেলিং আস, এই উইদাউট টেলিং আসটা একটা পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে এখানে। নেক্সট সেন্টেন্স, ইউ স্টোল এ থিং ফ্রম সাচ এন ইনোসেন্ট চাইল্ড, বিস্ময়বোধক চিহ্ন। তুমি এইরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে একটা জিনিস চুরি করতে পারলে বা করলে। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, তুমি কি মহাদানব হতে পারো। ডেভিল অর্থাৎ দানব, সিম্পল সেন্টেন্স করলে কি দাঁড়াচ্ছে, হোয়াট এ ডেভিল। দেখো এইটাও এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে হোয়াট এ ডেভিল এটা দিয়ে শুরু করলে সুবিধা হবে, তার কারণ হচ্ছে এই হোয়াটটা থাকার জন্য আমি আমার আবেগের আধিক্যটাকে সহজেই বোঝাতে পারবো, ব্যক্ত করতে পারবো, এবং শেষে আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এক্সক্লামেশন মার্কটাও দিতে সুবিধা হবে, মানেটা বোঝাতে সুবিধা হবে। তাহলে হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, কি ডেভিল তুমি হতে পারো, টু স্টিল এ থিং ফ্রম সাচ এন ইনোসেন্ট চাইল্ড, কি একটা ছোট্ট নিষ্পাপ শিশুর কাছ থেকে এরকম একটা জিনিস চুরি করতে হলে কত ডেভিল, কত বড় দানব হতে হবে একজনকে, তুমি সেই দানব। এবং এটা কি দিয়ে, টু স্টিল, ইউ স্টোল এ থিং, সেখান থেকে টু স্টিল হয়ে গেল, অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন, নন ফাইনাইট ভার্ব, এটা ইউজ করলাম আমরা সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পেজ, হি লুকড অ্যাট হার মিউটলি, সে তার দিকে নীরবে তাকিয়ে থাকলো। দেখো একই সেন্টেন্স বারে বারে ঘুরে আসছে, এটার কারণ আছে। সব সেন্টেন্স দিয়ে সব রকম প্রশ্ন হবে না, ঠিক আছে। ওই একই সেন্টেন্স দিয়ে হয়তো একটু আগে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করে আসছো, এইবার তোমাকে সিম্পল করতে দেওয়া হলো, বা এটার সঙ্গে হয়তো আরও একটু কিছু যুক্ত করা ছিল, সেটা দিয়ে তোমাকে কম্পাউন্ড কমপ্লেক্স করানো হয়েছে। এবার সিম্পল করতে দেওয়ার সময় এটা ছোট হয়ে গেল। হ্যাঁ, হি লুকড অ্যাট হার মিউটলি, সে তার দিকে নীরবে তাকিয়ে থাকলো। হি ওয়াজ লাইক এন অ্যানিমাল, এবং তাকে দেখে একটা নির্বাক বা অবলা প্রাণী মনে হচ্ছিল। তাহলে হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, শুধু সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এবং এখানে একটাই মেন ভার্ব, লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, এটাই একটা মেন ভার্ব, এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই মেন ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। পরের সেন্টেন্সে যাচ্ছি, শি ক্যারিড ইট ইন হার হ্যান্ড, সে এটা হাতে করে ক্যারি করছিল। আই স হার ওয়ান্স অর টুয়াইস, আমি তাকে এটা হাতে ক্যারি করতে আমি এক দুবার দেখেছি। সিম্পল সেন্টেন্স করলে কি হবে, আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস। এটাও খুব সাধারণভাবে এটাকে সংক্ষিপ্ত করে জয়েন করা হয়েছে। এবং ক্যারিং হচ্ছে আমাদের, আমি তাকে ক্যারি করতে দেখেছি, মানে এটা তার অবস্থাটাকে বোঝানো হচ্ছে, এটা একটা পার্টিসিপল। কোন নাউনকে কোয়ালিফাই করলো অ্যাডজেক্টিভ রূপে, হারকে। মানে এই ক্যারিং ইট ইন হার হ্যান্ড মানে তাকে হাতে ক্যারি করতে দেখা গেছে, তার মানে কার অবস্থা, এটা লীলার অবস্থা, লীলাকে দেখা গেছে এই অবস্থায়। ইট উইল অল ইভাপোরেট, এটা সবটাই বাষ্পীভূত হয়ে উবে যাবে। সো ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তাই তোমাকে খুব শীঘ্রই কাজটা করতে হবে, খুব তাড়াহুড়ো করতে হবে। কমপ্লেক্স করতে গেলে কি করবা, অ্যাজ ইট উইল অল ইভাপোরেট, যেহেতু এটা সবটাই উড়ে যাবে বা উবে যাবে, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, মানে যেহেতু এটা সবটাই উবে যাবে তাই তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। আবার তুমি এটাকে সো দিয়ে করতে পারো, সো দিয়ে করলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। এটা চাইলে তুমি বিকজ দিয়ে, অর্থাৎ বিকজ দিয়ে করতে পারো, তাও এটা কমপ্লেক্স হবে। কেন, কারণ একটা ফলাফল। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট বিকজ, কারণ ইট উইল অল ইভাপোরেট, এটা সবটাই উবে যাবে। এইভাবেও তুমি চাইলে করতে পারো। নেক্সট, স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, একটা কোকোনাট ট্রি অর্থাৎ নারকেল গাছের উপরে দাঁড়াও। ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশকে ছুঁতে পারবে। কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে, ইউ ক্যান টাচ দ্য স্কাই। দেখো এখানে কিন্তু আবার সেই একটা শর্ত আরোপ করা হচ্ছে, যদি তুমি নারকেল গাছের উপরে দাঁড়াও বা নারকেল গাছে ওঠো, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশকে ছুঁতে পারবে। তাহলে একটা শর্ত, তাহলে এখানে আমরা আবার ইফকে ব্যবহার করতে পারি, ইফ অর্থাৎ যদি, এবং এই ইফটাই আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করবে, এবং আমি একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে পারবো এই ইফের সাহায্যে। কিভাবে, ইউ ক্যান টাচ দ্য স্কাই
ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি তুমি একটা কোকোনাট ট্রি এর উপরে চড়তে পারো বা দাঁড়াতে পারো। তাহলে হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে? এই ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট সেন্টেন্স, দ্যাট গুড ফেলো ওয়াজ অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন। অ্যাডেপ্ট অর্থাৎ দক্ষ। ওই ভালো ছেলেটা চাঁদকে কন্ট্রোল করতে দক্ষ, চাঁদকে নিয়ন্ত্রণ করতে দক্ষ, অর্থাৎ চাঁদের সম্পর্কে নানান কথা বলে লীলার মতো একটা মেয়েকে ভুলিয়ে দিতে পেরেছিল। তাহলে এই কাজে সে দক্ষ। আবার বলছে হি ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, সে হচ্ছে পেন্সিল চালাতে ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ, অপারগ। কমপ্লেক্স করতে বলা হচ্ছে। দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে বৈপরীত্য। দুটো সেন্টেন্স একের বিপরীত আরেক। কিরকম বিপরীত? সম্পর্কটা বিপরীত ধর্মী। কিরকম? যেই ছেলেটা চাঁদকে কন্ট্রোল করতে পারে, চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারে, এতটাই দক্ষ, সেই ছেলেটার একটা সাধারণ পেন্সিলের কাজ করতে পারে না, পেন্সিল নিয়ে চালাতে পারে না। তার তো ওই পেন্সিল দিয়ে আরো ভালোভাবে করার কথা ছিল, তাই নয় কি? তাই এটা একটা বিপরীত ধর্মী ঘটনা। দুটো ঘটনা, দুটো সেন্টেন্সের ঘটনা, দুটো আলাদা আলাদা বিপরীত ধর্মী ঘটনা। তাই এখানে আমরা যেহেতু কমপ্লেক্স করতে বলা হয়েছে, তাই দো অলদো এই দিয়ে হবে। যদি কম্পাউন্ড করতে বলা হতো তাহলে বাট দিতে হতো। এগুলো তোমরা ছোটবেলায় শিখেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এরকম। যাই হোক, তাহলে আমরা কিভাবে করলাম? অলদো দ্যাট গুড ফেলো ওয়াজ অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও এই ভালো ছেলেটা চাঁদকে কন্ট্রোল করতে পারে, চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারে, হি ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, সে কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ একটা পেন্সিলকে চালাতে। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ অ্যাট হিজ সাইড দেন, সেই মুহূর্তে বা তখন শি অর্থাৎ লীলা তার পাশেই দাঁড়িয়েছিল। কমপ্লেক্স। তাহলে একটা টাইমকে বোঝাচ্ছে, দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক একটা টাইম, একটা সময়কে বোঝাচ্ছে। শি ওয়াজ অ্যাট হিজ সাইড ওয়েন, লীলা তার পাশে দাঁড়িয়েছিল যখন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে কাজ করছিল। তাহলে ওয়েন দিয়ে যুক্ত করা হলো। তাহলে ওয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, লীলা হ্যাড বিন ওয়্যারিং এ গোল্ড চেন, সে একটা সোনার চেন পরেছিল লীলা। ইট ওয়াজ মিসিং, এটা আর পাওয়া যাচ্ছে না, এটা মিসিং। লীলাজ মাদার নোটিসড দিস, লীলার মা এটা লক্ষ্য করলেন। এবার কমপ্লেক্স করলে তুমি কিভাবে করবে? তিনখানা সেন্টেন্স দেওয়া হয়েছে তোমাকে। তাহলে লীলাজ মাদার নোটিসড দ্যাট, তিনি লক্ষ্য করলেন যে, এই প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে। দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট দ্য গোল্ড চেন, সেই গোল্ড চেনটা লীলা হ্যাড বিন ওয়্যারিং, যেটা লীলা পড়েছিল, ওয়াজ মিসিং। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়্যারিং ওয়াজ মিসিং, এর সম্পূর্ণটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কথা। তার মধ্যে দেখো দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়্যারিং, এটার মধ্যেও কিন্তু একটা সাবঅর্ডিনেট, দ্য গোল্ড চেন, এটা একটা দ্য গোল্ড চেন ওয়াজ মিসিং। হ্যাঁ, আর লীলা হ্যাড বিন ওয়্যারিং, এটার মধ্যেও পার্থক্য আছে। যাই হোক, এটা আমি অত ডিটেলে অত বিশদে আলোচনা করলাম না, তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট এটা পড়লেই বুঝতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। পরের পেজে আমি কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি, এই এক্সারসাইজগুলো তোমরা নিচে কমেন্ট বক্সে এর সলভ করা আনসারগুলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজকে আর দীর্ঘ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পরবর্তী গ্রামারের আইটেমগুলো নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।